ওকে, কি খবর? কবর না, সরি, খবর। যাই হোক, অনেকক্ষণ জেগে আছি তো তাই একটু মুখ জড়ায় গেল। আচ্ছা, সমস্যা নেই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নিউপ্লাজমের আমরা ডেফিনেশন ক্রাইটেরিয়া পড়বো। তো মনে হতে পারে আসলে ক্রাইটেরিয়ার ভিতরে আমরা অনেক কিছু আলোচনা করব। তো লেটস স্টার্ট, ঠিক আছে? তোমরা চাইলে লিখতে পারো, না লিখলে লিখাটাই বেটার, ঠিক আছে? ভিডিওটা থাকবে, তো ভিডিওটা তোমরা পজ করে করে লিখে ফেলবা, তাহলে বেস্ট হবে। হ্যাঁ, তো আমরা যেটা যেটা আমরা যেটা আমরা জানি সেটা হচ্ছে যে নিউপ্লাজমের ডেফিনেশনটা আমরা WHO এর যেটা ডেফিনেশন সেটা সেই বিখ্যাত ডেফিনেশন আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে আমরা সেই সেকেন্ড ইয়ার থেকে আমরা পড়তেছি। A neoplasm is an abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. হ্যাঁ, এটা খুবই মানে এটার কি বোঝায় বলবো। আচ্ছা, তারপরেও বোঝায় যদি বলি যে নিউপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। এটা একটা অ্যাবনর্মাল একটা মাস অফ টিস্যুর কিছু অনেকগুলো টিস্যু যেটা অ্যাবনর্মাল, ঠিক আছে? নর্মাল না, অ্যাবনর্মাল, ঠিক আছে? সেটা কেমন সেটা আমরা বিস্তারিত পরে পড়তেছি। অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস, এবং এইটা যেটা হুইচ এক্সিডস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু, ঠিক আছে? এটার গ্রোথটা অনেক বেশি হবে নর্মাল টিস্যু থেকে, এটার গ্রোথটা অনেক বেশি হবে অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু। নর্মাল টিস্যু যদি থাকে, যে ধরো নর্মাল টিস্যুর একটা উচ্চতা ধরো 5 মিলিমিটার বা 5 মিলিমিটার সাপোজ, ঠিক আছে? তো সবগুলা নর্মাল টিস্যুর কিন্তু এখানে 5 মিলিমিটারই হবে নতুন করে গ্রোথ করে যেগুলো হবে। কিন্তু নিউপ্লাজমে সেটা দেখা গেলো একটা 5, একটা 10, একটা 15, এরকম মানে আজব টাইপের গ্রোথ হবে আর কি, ঠিক আছে? অ্যান্ড পারসিস্ট ইন সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই, এবং এই গ্রোথটা চলতেই থাকবে, ঠিক আছে? এইটার যেই স্টিমুলাই মানে এই নিউপ্লাজমটা, এই জিনিসটা যেই কারণে হইছে, সাপোজ ধরো ঠিক আছে, অনেক কারণেই হইতে পারে নিউপ্লাজম, ধরো তোমার ঠিক আছে রেডিয়েশনের জন্য হয়েছে সাপোজ, ঠিক আছে? সো রেডিয়েশনটা সরায় নিলাম, বা সাপোজ ধরো কেউ পান খায়, ঠিক আছে? পানের জন্য স্টিমুলাইটা হয়ে নিউপ্লাজমের গ্রোথ নিছে, সাপোজ পানটা সে খাইলো না, কিন্তু তারপরেও তার সেই গ্রোথটা চলতে থাকবে, হুইচ ইভোক দ্য চেঞ্জ, আর এইটার জন্যই চেঞ্জটা হয়, ঠিক আছে? ঠিক আছে, এই 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 গ্রোথটা চলতে থাকে, তার জন্যই আমার শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জ দেখা দেয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে মেইনলি আমার ডেফিনেশনের বিস্তারিত। এখন আমরা পড়ব হচ্ছে ক্রাইটেরিয়া। এই যে ক্রাইটেরিয়া, এটা পড়ব। তো ক্রাইটেরিয়াটা আমরা পড়ি, ঠিক আছে? ক্রাইটেরিয়া, ঠিক আছে? এটার হচ্ছে কি, একটা নিউপ্লাজমে 3টা জিনিস থাকবে সবসময়। একটা সলিড মাস থাকবে, একটা সেলুলার একটা পোর্শন থাকবে, এবং এটা একটা সাপোর্টিং কানেকটিভ টিস্যু থাকবে, ঠিক আছে? তাই 3টা জিনিস থাকবে, কি? সলিড মাস, সেলুলার পোর্শন, সেল থাকবে, সেলের একটা মাস, এবং হচ্ছে কি কানেকটিভ টিস্যু পোর্শন থাকবে তার, ঠিক আছে? কানেকটিভ টিস্যু কি, এটা নিশ্চয়ই আর আমার মানে এটা বোঝানোর কিছু নাই, ঠিক আছে? এটা একেবারেই বেসিক। আচ্ছা, ধরলাম একটা গ্র্যানুলোমা। এখন আমরা ভিতরে যাচ্ছি, সেটা হচ্ছে কি, এটা কি আর একটু বিস্তারিত, যেমন একটা ধরলাম একটা গ্র্যানুলোমা, ঠিক আছে? এর গ্র্যানুলোমাটা হলো, এখন এটাকে আমরা যদি ড্রেন করে দিই, তাহলে কিন্তু গ্র্যানুলোমাটা থাকবে না। হ্যাঁ, তার মানে কি, এটা থাকতেছে না। কিন্তু টিউমারের ক্ষেত্রে এরকম কিছু না। টিউমারকে যদি তুমি ঠিক আছে ঠিক মতো না কাটতে পারো, তাহলে কিন্তু ওটা কিন্তু থেকে যাবে, ওটা কিন্তু গ্রো করে যাবে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এখন সাধারণত আমরা সাধারণত যখন আমাদেরকে কোয়েশ্চেন করা হয়, তখন আমরা কিছু ভুল করি। এর মধ্যে একটা অন্যতম ভুল হচ্ছে যে আমরা বলে দেই যে বিনাইন মানে হচ্ছে ম্যালিগন্যান্ট, বিনাইন মানে হচ্ছে ছোট, আর ম্যালিগন্যান্ট মানে বড় টিউমার, ঠিক আছে? আসলে এটা না, দুইটাই বড় হইতে পারে, ঠিক আছে? এটা কোনো কথা না যে বিনাইন ছোট ম্যালিগন্যান্ট বড়, না, দুটাই বড় হইতে পারে। সো ঠিক আছে, আসলে ব্যাপারটা এমন নয়, ঠিক আছে? সো দুটোই আকারে বড় হতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা পরের পয়েন্টস, সেটা হচ্ছে বিনাইন টিউমার হচ্ছে স্লো গ্রোয়িং। হ্যাঁ, আমরা এইটা বলতে পারি যে বিনাইন হচ্ছে স্লো গ্রোয়িং,
বাট ম্যালিগনেন্টটা ফাস্ট গ্রোয়িং, অনেক ফাস্ট গ্রো করে, ঠিক আছে। ধরো বিনাইন টিউমারটা ধরো 8-10 বছর ধরে হয়, আর ম্যালিগনেন্ট টিউমারটা হচ্ছে ধরো 8-10 বছর ধরে বিনাইন টিউমার যতটুকু গ্রোথ হয়, ঠিক আছে, ম্যালিগনেন্ট টিউমারটা হচ্ছে ধরো 2-3 মাসে অতটুকু গ্রোথ হয়, ঠিক আছে। সো এটাই আর কি। ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে শর্ট টাইম, ঠিক আছে, শর্ট টাইম, এটাই আর কি, অনেক লার্জ হয়ে যায়। বিনাইন টিউমার লার্জ হতে অনেক সময় নেয়। আচ্ছা, আর্লি স্টেজে বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমার দুটাতেই কোনো ধরনের পেইন থাকে না। তাহলে আমরা কি, আমরা যদি একটু লিখে লিখে পড়ি, একটু লিখে লিখে পড়লে মনে হয় ভালো হয়, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি যে, ঠিক আছে, তাহলে আমাদের কি পেইন থাকবে না, তাহলে পেইন, ঠিক আছে, পেইন, হ্যাঁ, PAIN, আমাদের, ঠিক আছে, কি আর্লি স্টেজে, ঠিক আছে, বিনাইন ম্যালিগনেন্ট কোনোটারই পেইন থাকবে না, ঠিক আছে। বিনাইন টিউমার হচ্ছে ক্যাপসুলেটেড। এখন এইটা তো আর বলার কিছু নাই, এটা আমাদের ছোটোবেলা পড়া। সেটা হচ্ছে কি, বিনাইনটা ক্যাপসুল দিয়ে চারপাশে ঘেরা থাকবে, কানেকটিভ টিস্যু ক্যাপসুল। ম্যালিগনেন্টের এরকম কোনো ক্যাপসুল থাকবে না, ঠিক আছে। সো ক্যাপসুল থাকে না দেখে ম্যালিগনেন্টটা কিন্তু অনেক স্ট্রাকচারে ছড়ায় পড়ে, ঠিক আছে। সো ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুল, ক্যাপসুল, ওকে, আচ্ছা, আমরা লিখে ফেললাম ক্যাপসুল, ঠিক আছে, ওকে, ক্যাপসুল। এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টস, সেটা কি, সেটা হচ্ছে বিনাইন টিউমার যখন বড় হয় তখন সে আশেপাশে স্ট্রাকচারকে ধাক্কা দেয়, ঠিক আছে। ধরো আমার বডিতে আমার গল ব্লাডারে একটা বিনাইন টিউমার হয়েছে, এখন সে বড় হচ্ছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, সে আস্তে আস্তে কী করবে, আমার যে লিভার আছে সেটাকে পুশ করবে, ঠিক আছে। লিভারের ভিতরে ঢুকবে না, কিন্তু লিভারকে ধাক্কা দিবে, ঠিক আছে। এবং আমরা সাধারণত লিভারকে ফিফথ ইন্টারকোস্টাল, এখন আমরা লিভারকে সাধারণত ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাই। এখন সে যত বড় হবে সে তত ধাক্কা দিতে থাকবে, তখন লিভারটাকে একসময় আমরা থার্ড ইন্টারকোস্টাল বা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আমরা পাইতে পারি। মানে সে ধাক্কা দিতে দিতে সেটাও বড় হচ্ছে এবং সে লিভারকে ধাক্কা দিতে দিতে সে এই পর্যায়ে নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তারপরে কি আছে, যে লিভারকে ফিফথ ইন্টারকোস্টাল টিউমারটা লিভারকে পুশ করে থার্ড পর্যন্ত নিয়ে আসে, সে পুশ করবে, বাট স্টোমাক স্ট্রাকচারের ভিতর কিন্তু সে পুশ করবে জাস্ট, কিন্তু সে লিভারটাকে ক্রাশ করে ফেলবে না, মানে লিভারের ভিতরে সে নিজেকে গজায় ফেলবে না, ঠিক আছে। এটা হচ্ছে নন ইনভেসিভ, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে কি, নন ইনভেসিভ, ঠিক আছে। তাহলে বিনাইন হচ্ছে নন ইনভেসিভ, ঠিক আছে, নন ইনভেসিভ একটা টিউমার, নন ইনভেসিভ, নন ইনভেসিভ, ঠিক আছে। বিনাইনটা কি, বিনাইনটা হচ্ছে একটা নন ইনভেসিভ টিউমার, ঠিক আছে, নন ইনভেসিভ টিউমার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একই ক্ষেত্রে ঠিক উল্টাইলে, ঠিক আছে, ম্যালিগনেন্টটা কিন্তু খুবই ভেরি মাচ ইনভেসিভ টিউমার, সে আশেপাশের সব স্ট্রাকচারকে সে একেবারে বিনাশ করে ফেলে একদম, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই জিজ্ঞাসা করে পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইনভেসিভনেস বলতে তুমি কি বুঝো, ঠিক আছে, এটাই হচ্ছে ইনভেসিভনেস। আচ্ছা, বিনাইন টিউমারটা ম্যালিগনেন্ট টিউমার এ কনভার্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা আমাদের মনে রাখা দরকার, যে বিনাইন টিউমারটা একটা পর্যায়ে আমি যদি ট্রিটমেন্ট না করি তাহলে সে ম্যালিগনেন্টে কনভার্ট হয়ে যাবে। আমি 8-10 বছর ধরে, যেমন একটা কমন উদাহরণ প্লিওমরফিক অ্যাডেনোমা, এটা একটা টিউমার, ঠিক আছে, অ্যাডেনোমা, এটাকে যদি আমি 8-10 বছর ধরে রেখে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু সে একটা সময় ম্যালিগনেন্ট টিউমারে রূপান্তরিত হবে। ম্যালিগনেন্ট টিউমারে রূপান্তরিত হওয়ার পরে ম্যালিগনেন্টের যেসব ক্রাইটেরিয়া আছে তখন সে সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করা শুরু করবে, ঠিক আছে। তার আগ পর্যন্ত সে বিনাইন যতদিন আছে সে বিনাইনই থাকবে। কোনো প্রকার ভাস্কুলার লেশন চেক করার জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটা হচ্ছে কি, ধরো ভাস্কুলার লেশন মানে ভেসেলস, ব্লাড ভেসেলসে কোনো টিউমার হইলো, ঠিক আছে, এই লেশনকে আমরা জেনারেলি চেক করব, কিন্তু আমরা জেনারেলি, আচ্ছা, আগে আমরা জানি যে জেনারেলি আমরা একটা টিউমার কি সেটা বিনাইন না ম্যালিগনেন্ট এটা আমরা চেক করতে হলে আমাকে এনশিওর হইতে হবে বায়োপসি করার মাধ্যমে। এখন বায়োপসি কি, এটা কিন্তু আমরা পেরিওডন্টোলজিতে পড়ে আসছি এবং ওরাল প্যাথোলজিতে আমরা বায়োপসি জিনিসটা পড়ে আসছি, ঠিক আছে। সো আমরা ছোট একটা পোর্শন নিব, পোর্শন নিয়ে আমরা এটা ল্যাবে পাঠিয়ে দেব, ল্যাব সেটা হিস্টোলজি দেখে বলবে যে এটা কি ম্যালিগনেন্টে রূপান্তরিত হয়েছে নাকি হয় নাই, ঠিক আছে। সো এটাই হচ্ছে বায়োপসি। তো বায়োপসি ছাড়া আমরা আসলে এটা এনশিওর হতে পারি না, ঠিক আছে।
কিন্তু এমনি দেখে একটা অনুধাবন করা যায় যে ম্যালিগনেন্ট টিউমারটা খুব তাড়াতাড়ি খুবই ফাস্ট গ্রো করতেছে, ঠিক আছে। তো সে টুথ আমাদের ওরাল স্ট্রাকচারে যেহেতু হয় ওরাল স্ট্রাকচার টুথগুলো নড়ে, ঠিক আছে। সো এবং খুব র্যাপিডলি ফাস্ট গ্রোয়িং হয়। সো এইভাবে আমরা বুঝি যে এটা ম্যালিগনেন্ট টিউমার। আর কিন্তু এটাকে শিওর করার জন্য আমাদেরকে অবশ্যই বায়োপসি করতে হবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা যদি ভেসেলসে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বোকার মতো ওই ব্লাড ভেসেলস এর ওই ফুলা জায়গাটাকে কেটে আমরা কিন্তু দিব না। কাটলে কি হবে, আমরা যদি এটাকে কেটে ফেলি তাহলে আমরা ব্লিডিংটা কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। সো এটা একটা সিভিয়ার কন্ডিশনে চলে যাবে, ঠিক আছে। সো আমরা তো তাহলে প্রশ্ন আসছে যে ভাইয়া তাহলে ব্লাড ভেসেলস আমরা কি করব? ব্লাড ভেসেলসে আমরা হচ্ছে কি ভাস্কুলার লেশনে আমরা যেটা করি সেটা হচ্ছে কি ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাম, এই টেকনিকটাই আমরা এইভাবে আমরা অ্যাঞ্জিওগ্রাম ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে এমআরএ, যেটাকে ছোট ফর্মে বলা হয়, এটার মাধ্যমে আমরা চেক করি যে এটা কি বিনাইন ম্যালিগন্যান্ট কোনটায় চলে গেছে বা সামথিং, এটা কী জিনিস। সো আসলে এমআরআই যেটা আমরা করি সেটারই সেটা যখন মানে ভেসেলসে করা হয় তখন এটার নাম হয়ে যায় এমআরএ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরের যে পয়েন্ট সেটাতে চলে যাই, সেটা হচ্ছে কি কত নাম্বার পয়েন্ট হলো, কয় নাম্বার পয়েন্ট হলো আমরা পড়লাম। আচ্ছা, এখান থেকে যদি গোনা দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটা 12 নাম্বার। হ্যাঁ, আমরা একটু লিখি তাহলে কনসেন্ট্রেশনটা থাকবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা কয় নাম্বার পয়েন্টে দিচ্ছি 12 আমরা এটা দিয়ে লিখি, ঠিক আছে। কি কালার দেওয়া যায়, এটা দিই। হ্যাঁ, 12 আমরা এখন 12 নাম্বারে আসি। হ্যাঁ, সকাল সকাল মুডটা ভালোই খিদা লাগছে। ওকে, সো এখন আমরা 12 নম্বর পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে বিনাইন টিউমারের সেলের সাইজ এবং শেপ এ কোনো ভ্যারিয়েশন পাওয়া যায় না, ঠিক আছে। বিনাইন টিউমারের সেলের সাইজ এবং শেপে কোনো ভ্যারিয়েশন, ঠিক আছে, পাওয়া যায় না, ঠিক আছে। মানে হচ্ছে যে বিনাইন টিউমারের গ্রো করলো, ঠিক আছে। সো ওইখানে সবগুলা স্কোয়ামাস সেল, তো গ্রো করে সবগুলা স্কোয়ামাস সেলই হবে, ঠিক আছে। কিন্তু ম্যালিগনেন্টে কি হয়, গ্রো করার পরে স্কোয়ামাসগুলা কলামনার, কিউবয়েডাল বিভিন্ন শেপে তারা গ্রো করে, এটা কোনো রেগুলারিটি থাকে না। এক যা মন ইচ্ছা সেরকম, যেইটা যার যেমন মন চায় ওভাবে সে হয়। তো এই জিনিসটাই হচ্ছে আমার যে সেলের ভ্যারিয়েশন কিন্তু ম্যালিগনেন্টে থাকে কিন্তু বিনাইনে থাকে না, ঠিক আছে, যেটা খারাপ, ঠিক আছে। ম্যালিগনেন্টের সবই খারাপ, যাই হোক। তো এরপরে আমরা আসতেছি কত নাম্বার, আমরা আসতেছি 13 নাম্বার। আমরা একটু কমলা ইউজ করি 13। আমরা 13 নাম্বার পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব। 13, ওকে। 13টা কি, সেটা হচ্ছে কি বিনাইন আচ্ছা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের যে রেশিওটা সেটা কিন্তু বিনাইনে হচ্ছে 1:4 অথবা 1:6 থাকে, ঠিক আছে। আর ম্যালিগনেন্টে 1:1 থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে ম্যালিগনেন্টে 1:1 হয়ে যায়, ঠিক আছে, কেন? সেটার উত্তরটা হচ্ছে যে র্যাপিড মাইটোসিসের কারণে, ঠিক আছে। এখানে যে খুব বেশি পরিমাণ মাইটোসিস হয় তার জন্য আমার এইটার ম্যালিগনেন্ট এবং এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিওটা একেবারে সমান হয়ে যায়। নিউক্লিয়াস যতটুকু, সাইটোপ্লাজম ততটুকু, মানে র্যাপিড গ্রোথের কারণে। আচ্ছা, যখন প্যারেন্ট, আচ্ছা এখন আমরা হচ্ছে 15 নাম্বারে যাই, ঠিক আছে। 15 আসলে তাড়াতাড়ি পড়ানো যায় না, হ্যাঁ, একটু রিল্যাক্সে পড়ানো হয়। তোমরা একটা কাজ করতে পারো, আমার ভিডিওগুলো ডাউনলোড করে ফাস্ট ফরওয়ার্ড দিবা, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমরা এখন 15 নম্বরে আছি। সেটা হচ্ছে কি যখন প্যারেন্ট সেলের সাথে নতুন সেলের সম্পূর্ণ মিল থাকে তখন
আমরা একে বলি ডিফারেন্সিয়েশন। খুবই ইম্পর্ট্যান্ট এটা পয়েন্ট। ডিফারেন্সিয়েশনটা আসলে কি? আমরা অনেকে মিসকনসেপ্ট রাখি যে ডিফারেন্সিয়েশন মনে হয় যে প্যারেন্ট সেলের সাথে যে নিউ সেল তৈরি হচ্ছে সেটার অ্যাবনর্মালিটি, মানে টিউমারের ভিতরে যে নিউ সেল তৈরি হচ্ছে সেটা অ্যাবনর্মালিটিটা বা ডিফারেন্সটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আসলে এটা না, যে প্যারেন্ট সেলের সাথে নিউ সেল যে তৈরি হয়েছে তার কতটুকু মিল সেটাকে ডিফারেন্সিয়েটেড বলা হইতেছে, ডিফারেন্সিয়েটেড। হ্যাঁ, যখন মিল থাকে তখন, থাকে না তখন আমরা একে বলি লস অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, বা আনডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তখন আমরা একে বলি কি আনডিফারেন্সিয়েশন। সো এটা মনে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, সেলুলার পোলারিটি, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা 16 নম্বর পয়েন্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, তাই লাল দিয়ে দিব, রেড, 16 নম্বর, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা কি? সেলুলার পোলারিটি। একটা সেল জেনেটিক্যালি ইনফর্মড থাকে যে সে কিভাবে ওরিয়েন্টেড থাকবে। একটা সেল আগে থেকে ইনফর্ম থাকে যে সে কিভাবে ওরিয়েন্টেড থাকবে, ঠিক আছে, সে কি কিউবয়েডাল হবে বা কলামনার হবে, ঠিক আছে, নর্মাল একটা সেল বা, ঠিক আছে, একটা বেসমেন্ট মেমব্রেনের উপর সেলগুলো একটার পর একটা থাকবে নাকি পাশাপাশি থাকবে, ঠিক আছে, এইটা কিন্তু আগে থেকে ইনফর্মড থাকে সেলটা, ঠিক আছে। কিন্তু এই পোলারিটিটা ম্যালিগনেন্টের লস হয়, এই পোলারিটিটা ম্যালিগনেন্টে থাকে না, ঠিক আছে। ম্যালিগনেন্টে এরকম কোনো পোলারিটি থাকে না, তারা ইনফর্ম থাকে না, তাই তারা বিভিন্ন ধরনের সেল ফর্ম করে, একবার কিউবয়েডাল, একবার স্কোয়ামাস, সো লটস অফ সেল। আচ্ছা, এখন আসি, আচ্ছা এখন আর নাম্বারিং করতে পারবো না, নাম্বারিং করে নাও, ঠিক আছে। তো এখন যে পরের পয়েন্ট সেটা হচ্ছে যে বিনাইন টিউমার নেভার মেটাস্টেসিস, ঠিক আছে, বাট ম্যালিগনেন্ট টিউমার মেটাস্টেসিস, ঠিক আছে। মেটাস্টেসিস মানেটা কি? মেটাস্টেসিস মানে যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ছড়িয়ে যাওয়া, ঠিক আছে। প্রাইমারি সাইট যেখান থেকে টিউমারটা উৎপন্ন হয়েছে সেখান থেকে ধরো টিউমারটা, সাপোজ ধরো টিউমারটা এইখান থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হয়েছে, এখানে বড় হয়েছে, কিন্তু মেটাস্টেসিস মানে হচ্ছে যে এটা ধরো ব্লাড ভেসেলসের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে, ঠিক আছে, এটা অন্য জায়গায় চলে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এভাবে ধরো আসতেছে ব্লাডের মাধ্যমে আস্তে আস্তে, এটা ধরো এটা আমার, ঠিক আছে, এটা আমার স্টোমাকে হইছে, ঠিক আছে, স্টোমাকে হইছে, কিন্তু স্টোমাক থেকে এটা ছড়ায় চলে গেল ধরো আমার না, ধরো কোনো একটা মহিলার ওভারিতে চলে গেল। ওভারিয়ান টিউমারটা খুব কমন, ঠিক আছে, সেজন্য বললাম, ঠিক আছে। কোনো একটা মহিলার হইছে স্টোমাকে, সেটা আসলে ব্লাড ভেসেলস দিয়ে ওভারিতে চলে গেল এবং ওভারিতে ঠিক এই রকমই ফুলে গেল, ঠিক আছে, মানে গ্রো করলো, এটাই হচ্ছে মেটাস্টেসিস, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কি, মেটাস্টেসিস এ প্রাইমারি লেশন, ঠিক আছে, প্রাইমারি লেশনের সাথে কন্টিনিউশন আছে, মানে মেটাস্টেসিসে কি প্রাইমারি লেশনের সাথে কন্টিনিউশন আছে? কোশ্চেন ধরবে যে মেটাস্টেসিসে কি প্রাইমারি লেশনের সাথে কন্টিনিউশন আছে, ঠিক আছে, না, প্রাইমারি লেশনের সাথে মেটাস্টেসিসের কোনো কন্টিনিউশন নাই, ঠিক আছে, সেটা ইনভেসিভে কন্টিনিউশন আছে, ঠিক আছে। ইনভেসিভনেস যেগুলা সেটা হচ্ছে কি, যে একটা নন ইনভেসিভ মানে হচ্ছে কি স্ট্রাকচারে ছড়াবে না, কিন্তু ইনভেসিভ মানে কিন্তু সে একেবারে চারপাশের স্ট্রাকচারে, ধরো গল ব্লাডারে হইছে, সে এবার লিভারের ভিতরে ইনভেড করে ফেলবে, লিভারকে নিয়ে সে গ্রো করে ফেলবে, এটা হচ্ছে ইনভেসিভ। হ্যাঁ, এখন ইনভেসিভে হচ্ছে আমার কন্টিনিউশন আছে, কন্টিনিউশন, যে আমার হয়েছে গল ব্লাডারে, এটা কন্টিনিউ করতে 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 কোথায় চলে গেলো? লিভারে চলে গেলো, ঠিক আছে, এটা হচ্ছে। কিন্তু এই যে মেটাস্টেসিসে কিন্তু কোনো কন্টিনিউশন নাই, কারণ এই যে এই জায়গায় হইছে আর এটা ওভারিতে আসছে, এটা তো কোনো মাঝখানের কোনো এর মধ্যে কোনো সংযোগ নাই, ঠিক আছে, সো এটার কোনো কন্টিনিউশন নাই, সো এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। আচ্ছা, মেটাস্টেসিস যখন লিম্ফ নোডের কাছাকাছি হয় তখন আমরা একে বলি লোকাল বা রিজিওনাল মেটাস্টেসিস, ঠিক আছে। লিম্ফ নোডের যখন কাছাকাছি হয়, আমাদের লিম্ফ নোড কিন্তু সার্ভাইকাল লিম্ফ নোড আছে, আমাদের এক্সিলারি লিম্ফ নোড আছে, সো অনেক লিম্ফ নোড আছে, কয়টা জানি আছে ভুলে গেছি, যাই হোক, যখন মেটাস্টেসিসটা লিম্ফ নোডের আশেপাশে হবে তখন এটাকে কাছাকাছি হবে, তখন এটাকে আমরা রিজিওনাল মেটাস্টেসিস বলি, ঠিক আছে। আর যখন এটা ডিফারেন্ট অর্গানে হবে, যেমন এই যে এইখানে হইলো
এখান থেকে স্টোমাক থেকে চলে গেল কোথায়, ওভারিতে। এটাকে বলতেছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। ওকে, আচ্ছা, টিএনএম ক্লাসিফিকেশনের যে টি, এন এবং এম, সেটা আসলে কি আমরা কি জানি? টি মানে হচ্ছে টিউমার সাইজ, এন মানে বলতেছে যে লিম্ফ নোড, আসলে এটা হচ্ছে রিজিওনাল মেটাস্টেসিস, আর এম মানে হচ্ছে কি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে নেই, সেটা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু অরিজিন। আচ্ছা, না এটা না, আমরা মেটাস্টেসিসেরই আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সকল মেটাস্টেসিস টিউমার এপিথেলিয়াল অরিজিন, সেগুলো মেটাস্টেসিস হবে লিম্ফ নোডে, মানে লিম্ফ নোডে যেটা রিজনালভাবে যেটা এফেক্টেড হবে সেটা আসলে এপিথেলিয়াল টিস্যুর অরিজিন টিউমার। ওই টিউমারটা যদি এপিথেলিয়াল টিস্যু অরিজিন হয়, নিওপ্লাজমটা যদি এপিথেলিয়াল টিস্যু অরিজিন হয়, তাহলে আগে সে রিজনালে যাবে, মানে হচ্ছে কি লিম্ফ নোডে যাবে। আর যদি সেটা এপিথেলিয়াল না হয়ে সেটা যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয়, তাহলে সেটা ব্লাড দিয়ে ছড়াবে আগে, সেটা রিজনাল লিম্ফ নোডটা হওয়ার চান্স কম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন সিডিং মেটাস্টেসিসটা কি? ঠিক আছে, ইন্টেস্টাইনের টিউমার হলো, বাট ওখান থেকে কিছু পোর্শন ব্লাডের মাধ্যমে এই মেটাস্টেসিসটা সিডিংও বলা যায় আর কি, এই মেটাস্টেসিসটার ধরনটাই সিডিং। ঠিক আছে, আচ্ছা, তো ওকে, সিডিং মেটাস্টেসিস নিয়ে যদি বিস্তারিত অন্য কিছু থাকে সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা পরে যাই, সেটা হচ্ছে যে কিছু বিনাইন টিউমার, ঠিক আছে, বিনাইন হওয়া সত্ত্বেও এদের ভিতরে ইনভেসিভ ক্রাইটেরিয়াটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ও বিনাইন, আমরা জানি ও বিনাইন, কিন্তু তার ভিতরে ইনভেসিভ ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, সেই টিউমারটার নাম কি? মোস্ট কমন টিউমার অ্যামিলোব্লাস্টোমা, যেটা আমাদের আব্দুল্লাল মাসুদ স্যার অনেক এটা করেন, এবং অনেক ডেন্টিস্ট ওএমএস সার্জনরা করে থাকেন, কিন্তু আমরা ওনাকে চিনি বেশি আর কি। যাই হোক, আরেকজন আছে মিজানুর রহমান স্যার, উনিও করেন, ফেসবুকে দেখি, ভালো লাগে, শেয়ার দিই সব কিছু সবসময়। যাই হোক, তো উনি এইটাই হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা, যে লোকালি ইনভেসিভ, আসলে সে বিনাইন বাট লোকালি ইনভেসিভ ক্রাইটেরিয়াটা আছে, সে আশেপাশের স্ট্রাকচারকে নিয়ে এসে একদম গ্রো করা শুরু করবে, কিন্তু সে তার গ্রোথটা খুবই স্লো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে, এটা হচ্ছে কি লোকালি ইনভেসিভ টিউমার। ঠিক আছে, ওরাল ক্যাভিটিতে, ঠিক আছে, ইভেন বোন ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন নেক্সট পয়েন্টে যাই। ওরাল ক্যাভিটির যে টিউমার, সেখানে হচ্ছে ইভেন বোন ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, মানে ও বিনাইন টিউমারগুলোতে মানে হচ্ছে কি, যে ধরো ওরাল ক্যাভিটিতে একটা বোন ডিস্ট্রাকশন হবে, হোয়ার ইজ মাই, এই তো পাইছি, হ্যাঁ, ওরাল ক্যাভিটিতে একটা বোন ডিস্ট্রাকশন হবে। সো ধরো সেখানে ইভেন বোন, মানে একটা নির্দিষ্ট, ধরো প্রথমে একটু বড় হইলো, সে এতটুকু পরিমাণ বড় হইলো, তারপরে সে এতটুকু পরিমাণই বড় হবে, হ্যাঁ, মানে ডিস্ট্রাক্ট করবে, বোনটা ডিস্ট্রাকশন হবে। ঠিক আছে, এই ধরো এটা বোন, ঠিক আছে, বোন এটা ডিস্ট্রাকশন হচ্ছে, এখান থেকে শুরু হয়েছে, এটা ধরো 3 মিলিমিটার ডিস্ট্রাকশন হলো, এটাও 3 মিলিমিটার, পরের টুকু আবারও 3 মিলিমিটার খাবে, এইভাবে সে পুরোটা ডিস্ট্রাকশন করবে। ঠিক আছে, কিন্তু ম্যালিগনেন্ট টিউমার এরকম না, ম্যালিগনেন্ট টিউমারে উল্টাপাল্টা, সে একবার এরকম খাবে, একবার এরকম খাবে, মানে এইরকম আর কি। যাই হোক, ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো, ইরেগুলার বোন ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, আচ্ছা, তো গ্রেডিংটা আসলে কি? গ্রেডিংটা হচ্ছে কি, কতটুকু ডিফারেন্সিয়েশন হয়েছে তার মাপ, এটুকু মনে রাখো, জাস্ট কতটুকু ডিফারেন্সিয়েশন হয়েছে, কতটুকু মিল আছে সেটার মাপ। ঠিক আছে, কি একদম মিল আছে, মানে মাদার সেলের সাথে কতটুকু মিল আছে সেটা। গ্রেডিং ইজ অলওয়েজ হিস্টোলজিক্যাল, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রেডিংটা সবসময় আমরা হিস্টোলজির উপর ডিপেন্ড করে আমরা নির্ণয় করি গ্রেডিং। ঠিক আছে, আর টিএনএম ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা হিস্টোলজিক্যাল না, এটা কি, এটা হচ্ছে ক্লিনিক্যাল, জাস্ট আমরা দেখে বলবো যে কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা, ধরো একটা লিম্ফ নোড 3 সেন্টিমিটার এর চেয়ে ছোট, ঠিক আছে, 3 সেন্টিমিটারের চেয়ে ছোট, বাট সে সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে ফিউজ হয়ে গেছে সাপোজ, হ্যাঁ, এই ফিউজড হয়ে যাওয়াটা কিন্তু খারাপ, এইটা আমরা টিএনএম স্টেজিংয়ের মাধ্যমে আমরা বের করতে পারবো না, টিএনএম এর মাধ্যমে আমরা বের করতে পারতেছি না। ঠিক আছে, আমরা জাস্ট দেখতে পারবো যে এটা কতটুকু, 3 না 6 এরকম আর কি। ঠিক আছে, বাট একটা বড়, ধরো একটা লিম্ফ নোড অনেক বড়, বাট ওটা
ওটা ওটা ধরো ফিউজড হয় নাই, তো ওইটা ভালো। ওইটা ওই ছোট লিম্ফ নোডে কিন্তু ফিউজড হয়ে গেছে, এটার থেকে ওই বড় লিম্ফ নোড ফিউজড হয় নাই, সেটা অনেক ভালো। ঠিক আছে, ওকে। যে সকল টিউমার এর অরিজিন টুথ টিস্যু সেগুলোকে আমরা বলি অডন্টোজেনিক টিউমার। ঠিক আছে, আর নর্মালি টুথ টিস্যু অরিজিন মানে টুথের যে টিস্যুগুলা সেগুলো থেকে যে অরিজিন হয় তাহলে সেটাকে আমরা বলি ঠিক আছে অডন্টোজেনিক টিউমারটা ক্লাসিফিকেশনে আমরা ভালো করে জানতে পারবো। নর্মালি কানেকটিভ টিস্যুর অরিজিন হয়, আচ্ছা ক্লাসিফিকেশনে গেলে একটা জিনিস খুব পাবো, তো সেটার আগে আমরা একটা জিনিস বেসিক নিয়ে নিই যে কানেকটিভ টিস্যুর অরিজিন, নর্মালি কানেকটিভ টিস্যুর অরিজিন হয় কি মেসোডার্ম থেকে, ভ্রূণের মেসোডার্ম থেকে বা মেসেনকাইম থেকে। ঠিক আছে, বাট ফেসিয়াল এরিয়ার যে কানেকটিভ টিস্যুগুলো আছে সেগুলোর অরিজিন হয় একটোডার্ম টিস্যু থেকে। ঠিক আছে, একটোডার্ম থেকে, এক কথা শেষ। ঠিক আছে, ফেসিয়াল এরিয়া যে কানেকটিভ টিস্যু আছে সেগুলো একটোডার্ম থেকে অরিজিন। ঠিক আছে, এর জন্য ফেসিয়াল কানেকটিভ টিস্যুগুলোকে স্ট্রাকচারগুলোকে বলা হয় একটো মেসেনকাইমাল অরিজিন। হ্যাঁ, একটো এবং মেসেনকাইম মানে একটোডার্মাস মেসেনকাইম অরিজিন। ঠিক আছে, ওকে, একটো মেসেনকাইম অরিজিন। ওকে, আমরা প্রথম ভিডিওটা প্রথম লেকচারটা আমরা শেষ করলাম। সো সবাই এটা লিখে ফেলবা, আশা করি লিখলে ভালো হবে। সবাই ভালো থাকো।